প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস। আজ আমাদের আলোচনার বিষয় কোন দিকে করোনা পরিস্থিতি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মোস্তাক হোসেন এবং ভ্যাকসিন বিশেষজ্ঞ ইপিআই প্রাক্তন প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার তাজুল ইসলাম এ বাড়ি। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আপনার মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নাম্বারে। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে সরাসরি ফেসবুক এবং ইউটিউবেও। আমরা যাচ্ছি মূল আলোচনায়। ডাক্তার মোস্তাক, একটু যদি বলেন যে বলা হচ্ছে গত 1.5 মাসে আজকে মৃত্যুর হার সর্বাধিক 67 জন এবং আক্রান্ত হয়েছে প্রায় 3,000-এর বেশি মানুষ এবং বলা হচ্ছে যে ডেল্টা ভ্যারিয়েন্ট সেটা পুরো পৃথিবীতেই দাপিয়ে বেড়াচ্ছে, তারা আধিপত্য বিস্তার করছে। এর পাশে আরেকটি খবর আমাদেরকে খুব বিচলিত করছে যে ভারতের 2টি লেকের পানিতে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। কোন দিকে করোনা পরিস্থিতি, ডাক্তার মোস্তাক হোসেন? ধন্যবাদ। বাংলাদেশের সংক্রমণ যে বাড়ছে এতে সন্দেহ নেই। সম্ভবত এটা তৃতীয় ঢেউয়েরই অংশ, কারণ প্রথম ঢেউয়ে সর্বোচ্চ 4,000 শনাক্ত হয়েছিল। আমাদেরও সেদিকেই প্রবণতা দেখছি। ফলে এটি তৃতীয় ঢেউ না বলে হয়তো পারা যাবে না। কিন্তু একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই আপনাদের মাধ্যমে, ডেল্টা ভেরিয়েন্ট কিন্তু এটা প্রথম শর্ত না। সংক্রমণ ছড়ানোটাই হচ্ছে প্রথম শর্ত। সংক্রমণ যদি না ছড়ায় তাহলে ডেল্টা ভ্যারিয়েন্ট আরো বেশি ছড়াবার সুযোগ পাবে না। আমি একটা খুব সোজা উদাহরণ দেই, হয়তো বৈজ্ঞানিকরা এই বিষয়ে কতটুকু একমত হবেন। আমরা বাজার থেকে কাপড় কিনি, জামা কাপড় কিনি। যদি কোনো একটা নতুন ব্র্যান্ডের জামা আসে এবং সেটা খুবই জনপ্রিয় হয়, সেটা অনেক বেশি বিক্রি হয়। আমি যদি বাজারে জামা কিনতে নাই যাই তাহলে সেটা বেশি বিক্রি হওয়ার প্রশ্ন আসে না। আমি বলতে পারি না যে ওই ব্র্যান্ডের লেহেঙ্গা আসার কারণে এটা বেশি বিক্রি হয়েছে, সেটা পরোক্ষভাবে বলা যায়। কাজে ডেল্টা ভ্যারিয়েন্ট কিন্তু সারা পৃথিবীতে 60টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এবং ভাইরাসের ধর্ম হচ্ছে যে সর্বশেষ যেটা ছড়ায় সেটি আগের গুলোকে সরিয়ে দেয়। আলফা ভ্যারিয়েন্টকে সরিয়ে দিয়ে বিটা ভ্যারিয়েন্ট আসছে। এর আগে আলফা ভ্যারিয়েন্ট যখন আসেনি, আলফা ভ্যারিয়েন্ট আসার সময় ভাইরাসের যে আদি রূপ সেটা কিন্তু সরিয়ে দিয়েছে। আলফার পরে বেটা আসলো, বেটাকে সরিয়ে দিয়ে বাংলাদেশে কিন্তু ডেল্টা এসছে না, কিন্তু একটা যেটা বলা হচ্ছে যে এক একটা ভ্যারিয়েন্টের সংক্রমণ করবার ক্ষমতা কম বেশি, এর কি বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা যে সব ভাইরাস সমানভাবে সংক্রমণ ছড়ায় না? হ্যাঁ, ভাইরাসের যে নতুন ভেরিয়েন্ট এটার যে আপনার ফেনোটাইপিক যে গবেষণা সেটি বাংলাদেশে হচ্ছে কিনা আমি জানি না, হয়তো হচ্ছে না। ফেনোটাইপিক গবেষণায় দেখা গিয়েছে যে এটা যে সংক্রমণের বিস্তার ভাইরাসের যে ভেরিয়েন্ট হওয়ার আগের যে রূপটা তার চাইতে প্রায় 97% বেশি ছড়াচ্ছে। অর্থাৎ আগে যদি একটা ভাইরাস থেকে মানে 100 জন সংক্রমিত হতেন 100 জন থেকে, সেটা এখন 100 জনের কাছ থেকে 197 জনে সংক্রমিত হচ্ছে। এটা নিঃসন্দেহে বেশি। এবং কোনো কোনো বিজ্ঞানী বলছেন যে ডেল্টা ভ্যারিয়েন্টে যারা আক্রান্ত হচ্ছেন, যারা গুরুতর অসুস্থ হচ্ছেন, তাদের হাসপাতালে বেশি দিন থাকতে হচ্ছে। টিকার উপরে অবশ্য সমস্ত ভ্যারিয়েন্টই কিন্তু তারা মৃদু লক্ষণযুক্ত সংক্রমণকে ঠেকাতে পারছে না, কিন্তু গুরুতর লক্ষণযুক্ত টিকার যে কি বলে ভাইরাসের অসুস্থতা সেটাকে ঠেকাতে পারছে সব টিকাই। কাজে এই ক্ষেত্রে অবশ্যই ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কথা আছে, কিন্তু আমরা যদি এটা বলি ডেল্টা ভ্যারিয়েন্টই সব দোষের মূল, আমরা সব ঠিকঠাক আছি, এটা কিন্তু আমাদেরকে। আপনার কি মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে সংক্রমণ বাড়বার ক্ষেত্রে কোন কারণগুলো দায়ী বলে আপনার মনে হয়? প্রধান ফ্যাক্টরগুলো কি, চলক কি? 3টা কারণ। একটা হচ্ছে যে প্রতিটি শনাক্ত রোগীকে আমরা ব্যবস্থাপনায় দিতে পারছি না। যেমনটি পাসপোর্ট নিয়ে যারা ভারত থেকে আসছেন বা বিমানবন্দরে আসছেন তাদের সবাইকে আমরা বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করছি, অসুস্থ হলে তাদেরকে আইসোলেশনে নিচ্ছে সরকারি উদ্যোগেই। এটি কিন্তু আরো যে শতকরা 95 ভাগ মানুষ সংক্রমিত হচ্ছেন প্রতিদিন, এখন তো প্রায় 3,000, সবাইকে তো হাসপাতালে যেতে হচ্ছে না, তাদেরকে আমরা চিকিৎসার আওতায় এবং আইসোলেশনে নিতে পারছি না। দ্বিতীয় হচ্ছে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবার বিষয়ে আমরা সবাই সফল হচ্ছে না, এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করি নিশ্চয়ই এটা কারণ। তৃতীয় হচ্ছে টিকা আওতায় যতক্ষণ পর্যন্ত শতকরা 70 থেকে 80 ভাগ, এখন ভেরিয়েন্ট হওয়ার কারণে বিজ্ঞানীরা বলছেন যে এই 70 ভাগের চাইতে বেশি 80 বা 90 ভাগ লোককে টিকা দিতে হবে, না হলে এটার প্রতিরোধ যে সামাজিক যে একটা প্রতিরোধ ক্ষমতা যাকে হার্ড ইমিউনিটি বলা হয় সেটি করা যাবে না। এই 3টি কারণে যতটুকু আমরা সফল ততটুকু ভাইরাসের সংক্রমণটা হঠাৎ করে অনেক বেশি হয়নি, ঠেকানো গেছে, কিন্তু যতখানি আমরা পারিনি ধীরে ধীরে বন্যার পানির মতো বাড়ছে। এবং আজকে সারা বাংলাদেশে 18 শনাক্তের হার 18-র বেশি, শতকরা 20-এর বেশি যদি হয়ে যায় জাতীয় ভিত্তিকে, আমার মনে হয় সারা বাংলাদেশে যাতায়াত নিয়ন্ত্রণের আবার সময় এসছে। এছাড়া হয়তো আমরা
কোরবানি আসছে, কোরবানির সময় আমাদেরকে যাতায়াত নিয়ন্ত্রণ শিথিল করতেই হবে। তার আগে যদি সংক্রমণটা আমরা 10-এর নিচে নামিয়ে আনতে না পারি অন্তত, তাহলে কিন্তু আমাদেরকে অনেক বেশি অনেক ধন্যবাদ ডাক্তার মুশতাক, আপনি সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে আরেকজন আলোচক, বিশিষ্ট ভ্যাকসিন বিশেষজ্ঞ ডাক্তার তাজুল, আপনার কাছে যে প্রশ্নগুলো রয়েছে, এই যে বলা হচ্ছে 80% লোক, তো বাংলাদেশের যে জনসংখ্যা 80% লোককে ভ্যাকসিন দিতে হলে যদি 12 কোটি আমরা ধরি 80%, দুটো করে ডোজ লাগলে 24 কোটি ভ্যাকসিন লাগবে। তো ভ্যাকসিনের অ্যাক্সেস নিয়ে যদি বলেন আপনি যে কতটা আসলে পারবো 80% লোককে দিতে হলে, আমাদের যে অ্যাফোর্ডেবিলিটি কি অবস্থা, এবং আসলে আমরা ম্যানেজমেন্টের দিক থেকে কোথায় আছি আসলে। মাঝখানে কিন্তু অনেকদিন আমাদের গ্যাপ গেছে, আমরা কিন্তু পারি না দিতে, আবার শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি। ডক্টর তাজুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে ভ্যাকসিনের অ্যাক্সেসটা, আমাদের যে সবচেয়ে বড় যে ভ্যাকসিন বৈশ্বিক সহায়তা যেটা দেওয়ার কথা ছিল 31শে মে 2021 সালের মধ্যে 1,09,08,000 ভ্যাকসিন, এটা 2টা শিফটে আসার কথা ছিল আমাদের দেশের জন্য, বাংলাদেশের যে অ্যালোকেট। তো এটা শুধুমাত্র আমরা শুধু কোভ্যাক্স ফ্যাসিলিটি যেটা বলে, সেখান থেকে যেহেতু এখানে 50% এই কোভ্যাক্স ফ্যাসিলিটিতে ভ্যাকসিনটা দিত জি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এরাই দিত। কিন্তু যেহেতু ইন্ডিয়ার অবস্থাটা, যেহেতু আপনারা জানেন যে সেকেন্ড ওয়েভে একটা ডিজাস্টার সুনামি হয়ে গেছে, কাজে তারা ওই কোভ্যাক্স ফ্যাসিলিটি দিতে পারেনি। এবং আমাদের যে ভ্যাকসিনটা যেটা আমাদের পাওনা ছিল, 2টা শিফট আসার কথা ছিল 1,09,08,000, সেই ভ্যাকসিনটা কিন্তু আসেনি কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে। এবং শুধুমাত্র আমাদের বর্তমানে যে ভ্যাকসিনটা আমরা দিব, ফাইজারের ভ্যাকসিনটা, যেটা আমাদের কাছে মাত্রই আসছে 1,06,20 ডোজ আছে আর কি, যেটা আমরা অর্ধেক, অর্থাৎ 53,310 জনকে আমরা দিতে পারি। এই হচ্ছে আমাদের ঘটনা। তবে আমাদের যে ভ্যাকসিনটা যেটা ভবিষ্যতে যেটা আমরা পাবো টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন উপহার হিসাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে আমরা 1,03,00,000 পাইছি, সিনোভার্ম থেকে আমরা 9 লক্ষ পাইছি, যেটা আজকে থেকে স্টার্ট জি করছে। এখন একটা ভাইরাসের কতটা সংক্রমণ, যত বেশি সংক্রমণ, তার উপর ভিত্তি করে আমাদের ভ্যাকসিনের কভারেজটা হতে হবে। এবং সেটা একটু আগে যে মোস্তাক ভাই যেটা বললেন, আগে ছিল আমরা বলতাম যে কোভিড এর ক্ষেত্রে আমাদের জনসংখ্যা যদি 17 কোটি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আপনার 60-70% দিলেই চলতো। কিন্তু যেহেতু মিউটেশন হচ্ছে ভাইরাসটা, তো এটা নিয়ম মিউটেশন। আমরা যে শিশুদের যে টিকাগুলো যেটা যেই মিজেলস বলেন, হাম বলেন, দুরুষ্টঙ্কার বলেন বা পোলিও বলেন, এসবের কিন্তু মিউটেশন হচ্ছে, কিন্তু এটা প্রোগ্রামের কোনো ইফেক্ট করতেছে না, অর্থাৎ ভ্যাকসিনে কাজ করতেছে। কিন্তু কিছু কিছু মিউটেশন যেটা হচ্ছে, যেমন কেন্ট ভেরিয়েন্ট, বা আমরা ইউকে ভেরিয়েন্ট যেটা বলতেছি, সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, নাইজেরিয়া ভেরিয়েন্ট, তারপর ভারতীয় ভেরিয়েন্ট, যেটা আজ পর্যন্ত লেটেস্ট ডব্লিউএইচও যেটা বলতেছে বিশ্বের 74টা দেশে এটা সংক্রমণ হয়েছে, এই ডেল্টা ভেরিয়েন্ট। এবং এই ডেল্টা ভেরিয়েন্টে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তারা এই অ্যান্টিবডি ডেভেলপ করলেও সেটা অ্যান্টিবডি ন্যাচারাল ইনফেকশন উইদাউট ভ্যাকসিন, ভ্যাকসিন না দিয়েও যদি ন্যাচারাল ইনফেকশনে যদি অ্যান্টিবডি হয়, অথবা ভ্যাকসিন দিয়ে যদি রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে হয়, জি তাহলে দেখা যাচ্ছে এইসব ভেরিয়েন্ট গুলো এই অ্যান্টিবডিটাকে এড়িয়ে চলতেছে, অর্থাৎ তারা ইনফেক্ট করতেছে। তবে একটা আশার আলো এই যে আমাদের যে ফাইজার ভ্যাকসিন যেটা, সেটা উপসর্গের ক্ষেত্রে যদি 2টা ডোজ যদি ঠিক মতন দেওয়া হয়, তাহলে 2 সপ্তাহ পর সেকেন্ড ডোজ দেওয়ার 2 সপ্তাহ পর এটা 100 জনের মধ্যে 88 জনকে এটা কিন্তু এর সংখ্যা তো খুব কম, আপনি যে বললেন তাদের সংখ্যা তো খুব কম পেলাম, প্রাপ্তি খুব কম। আমাদের তো 12 কোটি মানুষকে দিতে হবে এবং 24 কোটি ডোজ লাগবে, সেই ব্যবস্থাটা যদি একটু বলেন আপনি। আচ্ছা, ভেরি গুড। এখন বাংলাদেশে যে ভ্যাকসিনটা পাওয়ার ক্ষেত্রে যে পথগুলো আছে, জি মানে কিভাবে পাবে, এই যে 80% লোককে আমরা যদি দিতে চাই, তার 1 নম্বর হচ্ছে সরকার তো চেষ্টা করতেছে, যেটা হচ্ছে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন উপহার স্বরূপ, যেটা ভারত বা আপনার যে চায়না থেকে অলরেডি পেয়ে গেছে। সেটা তো লাখ কয়েক লাখ করে আসে, 5 লাখ 6 লাখ 1 লাখ 1.5 লাখ, 24 কোটি দরকার আমাদের, সেটা কিভাবে হবে? বিশাল আয়োজন। এটার মধ্যে সবচেয়ে বড় যেটা পথ, সেটা হচ্ছে কোভ্যাক্স ফ্যাসিলিটিতে, যেটা যেটা আমি একটু আগেই বললাম। না সেটা তো আপনি বলছেন যে আমাদেরকে দিতে পারছে না, এটার কি বিকল্প কি হবে?
কিন্তু এটা তো তারা এখন তো এটা ছিল, কিন্তু এখন তো না, COVAX ইন্ডিয়ান সেরাম facility ইনস্টিটিউট পাচ্ছেন আমরা বুঝতে পারছি, এখন বিকল্প কি আছে? একটা যে কিন্তু বলা হচ্ছে মার্কিন বিকল্প যুক্তরাষ্ট্রের কাছে উদ্বৃত্ত ভ্যাকসিন আছে, তারা সেটা কি করবে? সেই আচ্ছা, ডিপ্লোমেসি কি চলছে আমাদের? তাদের কাছে ভ্যাকসিন আছে, তারা কিন্তু সব ভ্যাকসিন দিচ্ছে মডার্না এবং ফাইজারের, তারা কিন্তু জি, অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন তারা ইউজ করেনি, অক্সফোর্ডের ভ্যাকসিন তারা ইউজ করেনি। তাদের কোম্পানি যেটা, যে মানে অক্সফোর্ডের যে অ্যাস্ট্রাজেনিকা ছাড়াও বিশ্বের 20-15টা দেশে 20টা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিতে, এই নট ইনক্লুডিং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, 20টা ফ্যাসিলিটি থেকে ভ্যাকসিনটা তৈরি হচ্ছে। এবং সেখানে তারা আমেরিকার যে কোম্পানি ইমার্জেন্ট বায়ো সলিউশন, তারা 8 কোটি তৈরি করে রাখছে। এবং তারা কিন্তু সেই ভ্যাকসিন গুলো আমেরিকানদের জন্য দেয়নি, তারা বলছে যে এগুলো আমরা কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে প্লাস কিছু জি। কিছু দেশের সঙ্গে তারা চুক্তি করে, সেইটা মানে আনার ব্যাপারে আমাদের ডিপ্লোমেসি কতদূর এগোচ্ছে? সেটা চেষ্টা করতেছি। কিন্তু জি, সবচেয়ে বড় কথা, ভ্যাকসিনটা তখন তারা দিতে যাবে, তাদের যে অ্যাস্ট্রাজেনিকার যে তারা যেটা তৈরি করে রাখছে 8 কোটি, সেটা মাস্ট বি অ্যাপ্রুভড বাই FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা যে আছে যুক্তরাষ্ট্রে, তারা কিন্তু এখনো এই ভ্যাকসিনটাকে অ্যাপ্রুভ দেয়নি, যদিও বা WHO প্রি কোয়ালিফাইড করছে, জি, বা WHO এর মাধ্যমে বিভিন্ন দেশে আছে। তারা এখন চিন্তা ভাবনা করতেছে যে অ্যাস্ট্রাজেনিকা FDA অ্যাপ্রুভাল হয়ে গেলে তারা কোভ্যাক্সের মাধ্যমে এই ভ্যাকসিনটা ডোনেট করবে, বাল্ক অ্যামাউন্ট, আর কিছু পরিমাণ তারা পার্সোনাল, তারা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে এই ভ্যাকসিনটা তারা দিয়ে দিবে। প্লাস অলরেডি বাংলাদেশ গভর্নমেন্ট কোভ্যাক্স ফ্যাসিলিটিতে অলরেডি অ্যাপ্লাই করছে। সেটা আরেকটা পথ হচ্ছে কস্ট শেয়ারিং, অর্থাৎ ভ্যাকসিনের তো প্রত্যেকটা ভ্যাকসিনের ভিন্ন ভিন্ন দাম আছে। জি, যখন কোভ্যাক্স ফ্যাসিলিটিতে এই ভ্যাকসিন গুলো ঢুকবে, ফাইজারের ভ্যাকসিনের দাম বাংলাদেশি টাকায় আপনার হচ্ছে 1700 টাকা করে পার ডোজ, যেটা আমরা বিনা পয়সায় 1,620,000 ডোজ পাইছি। মডার্নার ভ্যাকসিন এক ডোজের দাম হচ্ছে 2700 টাকা বাংলাদেশি টাকা। কিন্তু কোভ্যাক্স ফ্যাসিলিটিতে যখন যাবে, তখন তারা আর একটা পথ, এখন তো বিভিন্ন দেশ অলরেডি 16টা দেশ, গতকাল পর্যন্ত 16টা দেশ যারা ওই ভ্যাকসিন জাতীয়তাবাদ এর মাধ্যমে তাদের যা জনসংখ্যা, তার চাইতে 5 গুণ বেশি তারা ভ্যাকসিন কিনা রাখছে। যেমন ইউকে জনসংখ্যা, যুক্তরাজ্যের জনসংখ্যা 6 কোটি, কিন্তু তারা ভ্যাকসিন কিনা রাখছে 30 কোটি জনগণের জন্য জি, জীবন, এবং আমেরিকাও তাই, তারা কমিট করছে। জি, অনেক ধন্যবাদ। এই নিয়ে আমরা আলোচনা করব। একজন দর্শক যুক্ত আছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। আমি মিরপুর থেকে বলছি। আমরা ওই 13 নম্বর ডেন্টাল কলেজ থেকে প্রথম ভ্যাকসিন নিয়েছিলাম, ইন্ডিয়ান ভ্যাকসিন। গত মাসের 27 তারিখ 29 তারিখে আমার দ্বিতীয় ডোজের তারিখ ছিল, কিন্তু এর আগে 27 তারিখ শেষ হয়ে গেছে। আমি দ্বিতীয় ডোজ পাইনি। এখন আমরা কি করব? পাবো না কি আর কোনো আছে, সুরা আছে? জি, ডাক্তার তাজুল যদি বলেন, দ্বিতীয় ডোজ তিনি পাননি, এখন কি ভ্যাকসিন মিক্স যে ব্যাপারটা সেটা কি করা হচ্ছে? ভেরি গুড। জি, এখন একটা স্ট্র্যাটেজি যেটা আছে, উনি উনি যেটা পাইছেন ভ্যাকসিনটা, সেটা হচ্ছে কোভিশিল্ডের ভ্যাকসিন, দ্যাট ইজ ফ্রম সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এখন সেকেন্ড ডোজটা ওনাকে দিতে হবে। সেকেন্ড ডোজের গ্যাপটা হচ্ছে, আমাদের দেশে তো 2 মাস বলতেছে, কিন্তু ইট ইজ বেটার এটা 3 মাস, ম্যাক্সিমাম 4 মাস পরও দেওয়া যায়। যত বেশি দূরত্ব গ্যাপ হবে তত অ্যান্টিবডি ডেভেলপ করবে আর কি। সেটা না, সেটা কোনো বৈজ্ঞানিক হলো না। সেটা যদি যত না- গ্যাপ হবে তত অ্যান্টিবডি হবে, এই বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত না। আসলে গ্যাপের একটা লিমিট থাকতে হবে। ওই তো বললাম, গ্যাপের জি। লিমিটটাই হচ্ছে 3 মাস থেকে 4 মাস ম্যাক্সিমাম জি। লিমিট। যুক্তরাষ্ট্রের যে চিফ মেডিকেল অ্যাডভাইজার অফ দ্য প্রেসিডেন্ট অফ জো বাইডেন, অ্যান্থনি ফুসি, জি। যেটা গতকাল দিন আগে যিনি স্টেটমেন্ট দিছে, যে গ্যাপ ভালো, লং ডিউরেশন ভালো, কিন্তু অত্যাধিক বেশি ব্যাক, সেটা হচ্ছে বিভিন্ন ভেরিয়েন্ট, বিভিন্ন করোভাইরাস, এরা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আবার জি, ইনফেক্ট করতে পারে। আচ্ছা, এই যে দর্শক ফোন দিল, 4 মাসের মধ্যে সে যদি এই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন না পায়, সে কি চায়নার সে ভ্যাকসিন নিতে পারবে? খুব Very স্পষ্ট good. করে বললে ভালো হয়, মানুষকে না পেঁচিয়ে খুব সিম্পল ওয়েতে বললে ভালো, মানুষ বুঝতে সুবিধা হয়। আমাদের দেশের এখনো পর্যন্ত এটা অনুমোদন দেয়নি। অলরেডি 2টা ট্রায়াল হয়ে গেছে, ইউকেতে এবং স্পেনে। হ্যাঁ, মিক্সটা যদি ভ্যাকসিনটা যদি না পাওয়া যায়, সব ভ্যাকসিন যেটা অলরেডি অ্যাভেলেবল, সবারই টার্গেট করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন যেটা বলে, যেটা কাঁটা গায়ে থাকে, জি, ওই কাঁটার মাধ্যমে ঢোকে, ওই কাঁটাকে টার্গেট করে। তো এখন যে ট্রায়ালটা হয়ে গেছে, তারা অলরেডি স্টাডি, তারা ইন্টারিম রেজাল্ট তারা পাবলিশ করেছে। যদি ফার্স্ট ডোজ যেটা দেওয়া হয়ে থাকে, সেকেন্ড ডোজ দেওয়া সেই ভ্যাকসিনই বেটার, কিন্তু যদি না পাওয়া যায় তাহলে অন্য ভ্যাকসিন দেওয়া যায়। কাজেই সব ভ্যাকসিনগুলো যেহেতু কিল, সাইনোফার্ম বা অলরেডি ফাইজার নিয়ে তারা স্টাডি করছে, ইউকেতে হয়েছে, এবং সেটা আপনার গত মাসের 18ই হুম, মে তারিখে তারা নেচার জার্নালে পাবলিশ
কাছে ফুল ডাটাটা তারা 31শে জুন 2021 সালে তারা পাবলিশ করে, এবং তারা বলতেছে মিক্সড ডোজ এটা দেওয়া যাবে। কিন্তু আমাদের দেশে এটা জি, অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন মুশতাক ভাই। যদি একটা বলেন, যেটা বলা হচ্ছে যে ইউরোপের অনেক দেশ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যে মজুদ করছে উদ্বৃত্ত ভ্যাকসিন, আবার পৃথিবীর গরিব দেশ, উন্নয়নশীল দেশ তারা ভ্যাকসিন পাচ্ছে না। তো এই বন্টন ব্যবস্থায় কিভাবে একটা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস যেটাকে আমরা বলি, একটা সাম্য আনা যায় কিভাবে, আসলে জাতিসংঘ কিংবা WHO এদের মাধ্যমে সম্ভব কিনা? উদ্বৃত্ত কথাটা একটু ব্যাখ্যা করি। উদ্বৃত্তটা অবশ্যই মজুদদারিটা আন্তর্জাতিক দেশীয় ভাবে এটা খুবই নিন্দনীয় কাজ। তবে এই উদ্বৃত্তর বেশিরভাগ অংশ হচ্ছে অর্ডার করা আছে, উৎপাদনে নাই, কারখানাতে নাই। আমি জানি না, তাজুল ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপে যেটা আছে তার কেনা, এটা হচ্ছে অর্ডার দেওয়া, পারমিট। কাজে যদি তাদের তৈরি করা থাকতো এক্সপায়ারি ডেটের আগে সেটা বিলি করতে হতো। আমার মনে হয় সে ধরনের বাধ্যবাধকতা এদের নাই। তারা প্রোডাকশনে যাবে, প্রোডাকশনে যাওয়ার পরে এটা তারা কিনে রেখেছে, সেই পারমিটটা তারা বিক্রি করবে, নাকি তারা এই তাদের গুদামজাত ভ্যাকসিন দেবে কোভ্যাক্সকে, এই বিষয়ে আমি নিশ্চিত নই। এবং এই ধরনের মজুদদারির বিরুদ্ধে অবশ্যই গোটা বিশ্বকে সোচ্চার হতে হবে। যে তাদের টাকা আছে বলে তারা যদি মনে করে তারা নিজেদের নিরাপদ রাখতে পারবে, খুবই ভুল ধারণা। গোটা বিশ্বের 70-80% দেশ যদি ভ্যাকসিন না পেয়ে যে এখানে ভাইরাসটা মিউটেট করতেই থাকে, আর কিছু মাত্র দেশ তারা যদি মনে করে তারা প্রতিরক্ষার দেয়াল তুলে ফেলেছে, খুবই ভুল ধারণা। কারণ সেই সব নাগরিকদেরকে, তাদেরকে এই সমস্ত বিশ্বে আসতে হয় তাদের সম্পদ আহরণের জন্য। আমি রাজনৈতিক ভাষা ব্যবহার করব না, ছাত্র জীবনে আমরা কিন্তু রাজনীতি কিন্তু এর মধ্যে যুক্ত। এর পাশাপাশি আপনি দেখেন ইউরোপ আমেরিকার ক্ষেত্রে আপনি তো বলতে পারছেন উদ্বৃত্ত মজুদ, চায়না এবং রাশিয়ার তথ্যই আপনার কাছে নাই, তাদের কতটা মজুদ কতটা উদ্বৃত্ত তথ্যই আমরা পাচ্ছি না। কিভাবে তাহলে এই ব্যালেন্স ম্যানেজমেন্টটা কিভাবে করব আমরা আসলে? না, চায়না এবং রাশিয়া কিন্তু তারা আগাম অর্ডার দিয়ে কেনার অবস্থায় নেই, তারা তাদের কারখানা নিজেদেরাই তৈরি করছে। আর ইউরোপ এবং আমেরিকা এক দেশের ভ্যাকসিন আর এক দেশ কিনে রেখেছে, বা একই দেশের ভ্যাকসিন তারা নিজেরা টাকা দিয়ে কিনে রেখেছে। চায়নার যে সিস্টেম তা হচ্ছে তাদের অধিকাংশই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আর যেগুলো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বেসরকারি, তাদের কাছ থেকে সরকার কিনলেও পাবে, না কিনলেও পাবে। কাজে তাদের এইভাবে কিনে ঘোষণা করার বিষয় নাই যে আমরা এত মিলিয়ন বা বিলিয়ন ডোজ কিনে রাখলাম। তারা যতটুকু প্রোডাকশন হচ্ছে তারা ব্যবহার করছে এবং তারা বিদেশে রপ্তানি করছে। রাশিয়াতে অনেকটা তাই, যদিও রাশিয়া এখন চাইনিজ সিস্টেমের চেয়ে একটু ডিফারেন্ট, কিন্তু তারাও কিন্তু তাদের যে টিকার প্রোডাকশন, রাশিয়ার স্পুটনিক ভি এত বেশি না। তারা যেমন ভারতে তারা দিতে পারছে না, কারণ তাদের প্রোডাকশনটা এত বেশি না। বাংলাদেশে তারা দিতে পারছে না, বাংলাদেশে তারা বলছে তো ওরাও প্রোডাকশন করো, আমরাও করি, আমরা কিন্তু ফর্মুলা কাউকে দিবা না। কাজে সেখানে মজুদ করার মতো অবস্থা আমার ধারণা। অনেক ধন্যবাদ। বাংলাদেশও আমরা আসলে তৈরি করতে পারি কিনা সেই আলোচনা পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আমাদের কতগুলো কোম্পানির নাম আসছে যে তারা আসলে যোগ্য করতে পারে, এই প্রশ্ন আমরা করব বিরতির পরে। আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক। এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম করোনা পরিস্থিতি কোন দিকে, সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা আলোচনা করছিলাম কোন দিকে করোনা পরিস্থিতি। আলোচনা করছেন আইডিসিআর উপদেষ্টা ডাক্তার মোস্তাক হোসেন এবং ভ্যাকসিন বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলাম এ বাড়ি। প্রিয় দর্শক, বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে এসে আমি আবার ডাক্তার মোস্তাক যে প্রশ্ন রাখছি যে মনে হচ্ছে এ পর্যন্ত যে পৃথিবীতে 800 কোটি মানুষ এবং ভ্যাকসিনের একটা সংকটের মধ্যেই আমাদের অতিবাহিত করতে হবে, কাজে নিজস্ব সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নাই। আর এইটা বোধহয় এরকম বলা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জার মতো এই ভ্যাকসিনটা প্রতি বছরই নিতে হবে, এর যে এফিকেসি হয়তো 1 বছরের বেশি থাকবে না। সেক্ষেত্রে আমাদের নিজস্ব সক্ষমতা কীভাবে বাড়ানো যায়? আমাদের কয়েকটা যারা হচ্ছে ফার্মাসিউটিক্যালস কোম্পানির নাম কিন্তু এসছে তাদের সক্ষমতা নিয়ে, ডাক্তার মোস্তাক হোসেন। দেখুন, সক্ষমতাটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার, ইলাস্টিক। আপনি যত সহযোগিতা করবেন তত এটা বাড়বে। আমাদের দেশে টিকা তৈরি করার অভিজ্ঞতা আছে, টিকা এখনো তারা তৈরি করে। রাষ্ট্রীয়ভাবে ইপিআই, তারা আইপিএস তারা তৈরি করত, এবং রাষ্ট্রীয় যে ইডিসিএল তাদেরও সেই পরিকল্পনা আছে। সরকার যদি এবং অন্যান্য যারা আছেন যারা এই বিষয়ে সহযোগিতা করতে পারেন, তারা করলে আমাদের এখানে 3 মাসের ভেতরেই যে কোনো টিকা তৈরি করবার জন্য প্রস্তুত বলে আমি শুনেছি যারা এই টিকার বিষয়ে প্রোডাকশন করেন। এক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। যারা টিকা প্যাটেন্ট রাইট নিয়ে আছেন, কথা ছিল মহামারীর সময় তারা কিন্তু সবাই সরকারি টাকা নিয়ে এই টিকাটা তৈরি করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, ইউরোপের সরকার,
অন্য সরকার, এমনকি বাংলাদেশও আপনার ইয়েকে টাকা দিয়েছে, যে যেমন সিরাম ইনস্টিটিউটকে অ্যাডভান্স টাকা দিয়েছে, তারপরে সেপিকে টাকা মানে দিয়েছে, ফর্মুলা এবং গাভিকে টাকা প্যাটেন্টটা দিয়েছে। উন্মুক্ত করার কথা, এরকম একটা বিশ্ব অতিমারীর সময়ে। জি, এই কারণেই টাকাটা দেওয়া হয়েছে। এখন তারা আবিষ্কার করার পরে টাকাটা উসুল করার চেষ্টা করছে, ভালো কথা। ব্রেক ইভেন টাকাটা দিতেই হবে, তার যে খরচটা হয়েছে সেই খরচটা এবং মেনটেনেন্স খরচ, কিন্তু তা বাদে মুনাফা না করে সেটাকে যদি ওপেন করে দেওয়া যায়, যে অল্প দামে যদি প্রপার্টি রাইটটা দিয়ে দেওয়া হয়, তাহলে বর্তমান যে টিকা উৎপাদন করার সক্ষমতা আছে, জি, আমি আবার বাড়ি ভাইকে রেফার করবো, আমার হয় অন্তত 10 গুণ বেড়ে যাবে যদি এইসব দেশের বাইরে যারা টিকা এখনই তৈরি করার সক্ষমতা রয়েছে তাদেরকে টিকা দান করতে দেওয়া যায় বা তৈরি করতে দেওয়া হয়। WTO তারা এখনো দরবার করছে যে এটা উন্মুক্ত করে দেওয়া হোক। আগে থেকে নিয়ম ছিল যে ডেভেলপিং কান্ট্রিতে টিকার প্যাটেন্ট রাইট থাকবে না, যেমন HIV এইডস বা ধরনের টিকা তৈরি করবার জন্য, ঔষধ তৈরি করবার জন্য, অ্যান্টিভাইরাল তৈরি করবার জন্য ভারতের মতো এই সমস্ত প্রতিষ্ঠানকে উন্নত করা হয়েছে, তারা কম দামে নামমাত্র মূল্যে এগুলো আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে দেবে। জি। কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে সেটা আটকে গেছে। এইটা যত তাড়াতাড়ি উন্মুক্ত হবে তত তাড়াতাড়ি টিকা তৈরি এটা করার আটকে যাওয়ার সক্ষমতা কারণ কি? বাড়বে। একটা কি ভেতরে একটা বাণিজ্য করবার একটা জায়গা তৈরি হচ্ছে বলে মনে হয় আপনার? সেটা তো নিশ্চয়ই মার্কিন, এখানে একটা আশ্চর্যের বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন এই মেধাস্বত্ব উন্মুক্ত করে দেওয়া হোক। ইউরোপ প্রতিবাদ করছে, জানি না, হয়তো অধিকাংশ আবিষ্কারকারী ইউরোপের, এই কারণে হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের তেমনটা নেই। অনেক ধন্যবাদ ডাক্তার তাজুল, যদি বলেন। আমি মোস্তাক ভাই অলরেডি বলছেন, আমি একটু অ্যাড করতেছি। নিশ্চয়ই। যে কথাটা আমাদের এখন সামনে দাঁড়াইছে যে IPP, ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন, যেটা এখানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের 164টা মেম্বার আছে, 164টা, এবং প্রত্যেকটা মেম্বারের এটা নিরাপত্তা পরিষদের ওই 5 জন যেমন সদস্য, সবারই একটা ভেটো ক্ষমতা থাকে। এই 164 জন মেম্বারের প্রত্যেকের কিন্তু ভেটো ক্ষমতা আছে। তারা যদি বলে যে না আমরা IP ওয়েভার এটা আমরা মানি না, এই মধ্যে সত্য আমরা দিব না, যে কোনো একটা দেশ, তাহলে কিন্তু গোটাটাই বানচাল। এখানে আমেরিকায় এগিয়ে আসছে, রাশিয়া তাকে সাপোর্ট করছে, সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া অলরেডি গত বছর অক্টোবর মাসে তারা অ্যাপ্লাই করেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে জার্মানি, ইউরোপিয়ান যেসব আছে, না এটা এখন এই মুহূর্তে করা যাবে না। আর এটা আইপিপি ওয়েভার হলেও একটা প্রবলেম আছে যে রেডিক্যালি যে আমরা ভ্যাকসিন প্রোডাকশনে যেতে পারবো তা না। এখানে র ম্যাটেরিয়ালস এর ব্যাপার আছে, সেল কালচার মিডিয়া আছে, সিঙ্গেল ইউজ ফিল্টার আছে, এখানে আপনার গ্লাস ভাইল আছে। ইট টেক্স টাইম। ইন্ডিয়াতে যে ওরা যে এবং সবচেয়ে কিছু কিছু দেশ, আমাদের দেশের পক্ষে যেটা ইজি, সেটা লাইসেন্সিং টেকনোলজি অর সাব কন্ট্রাক্ট। এটা IPP না, ওয়েভার না, এটা একটা দেশের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, যেমন রাশিয়ার সাথে চিন্তা ভাবনা চলতেছে, চাইনিজের সঙ্গে চিন্তা ভাবনা করতেছে, তারা যদি সাব কন্ট্রাক্ট দেয় তাহলে আমাদের দেশে এটা তারা টেকনোলজি ট্রান্সফার করলে, যেমন ইন্দোনেশিয়াতে অলরেডি দিয়ে দিচ্ছে, তারা প্রোডাকশন করতেছে, আমাদের দেশেও করতে পারে। তবে সবচেয়ে ইজিয়েস্ট মেথড হচ্ছে একটা বইয়ের দেশের অন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি যদি তারা বাল্ক অ্যামাউন্ট সাপ্লাই দেয়, তাহলে ফিল অ্যান্ড ফিনিশ, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট মেথড, খুব তাড়াতাড়ি ভ্যাকসিন আমরা অ্যাভেলেবল। তো আপনি ইন্দোনেশিয়ার কথা বলেন, ইন্দোনেশিয়ার কোন দেশ থেকে সাবকন্ট্রাক্টটা পেয়েছে? ইন্দোনেশিয়া কোন ভাইরাস ভ্যাকসিন বানাচ্ছে? সাইনোভ্যাক, চাইনিজ কোম্পানি সাইনোভ্যাকে তারা বলছে, তাদের একটা শর্ত দিয়েছে যে আমরা, হ্যাঁ তোমরা আমাদের দেশে ট্রায়াল করবে, ওকে নো প্রবলেম। তখন ইন্দোনেশিয়ার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সাইনোভ্যাক কোম্পানির একটা চুক্তি হয়, আমরা টেকনোলজি ট্রান্সফার আমাদের করতে হবে, যাতে ইন্দোনেশিয়ার এক ধরনের সক্ষমতা তৈরি হবে। সেই ধরনের উদ্যোগগুলো আমাদের এখানে নেওয়া দরকার। আপনাদের দুজনকে ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সবসময় মাস্ক পরে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.